শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো? আজ আমরা নতুন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম আশা করি তোমরা পড়েছো এবং তোমরা সবাই ভালো আছো। এখন আজকে আমরা আলোচনার মধ্যে যে বিষয়গুলো রাখবো সেগুলো আমি একটু লিখেছি বোর্ডে, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে আমি লিখেছি কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝো, তারপরে লিখেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যা জানো লিখো অথবা ব্যাখ্যা করো। এরপরের প্রশ্নে লিখেছি সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝো। সর্বশেষ লিখেছি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝো। তবে ম্যাগনেটিককে আমরা বাংলায় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাও বলি। তো আজকে আমরা মূলত এই বিষয়গুলোর উপরে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এবং তোমরা এগুলো লিখে রাখো। তাহলে কোয়ান্টাম সংখ্যা আমি একটু লিখে দিচ্ছি। যে সংখ্যাগুলির সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ওরিয়েন্টেশন ও ঘূর্ণন সম্পর্কে জানা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। নাম্বার 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, নাম্বার 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা, নাম্বার 3 ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, নাম্বার 4 স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তোমাকে যদি বলা হয় কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝো, তাহলে তোমরা লিখবে যে সংখ্যাগুলির সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ওরিয়েন্টেশন মানে হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ঘূর্ণন সম্পর্কে জানা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। এর পরের অংশে লিখবে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, 4 স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা তোমাকে যদি বলা হয় যে কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝো, তাহলে তুমি এতটুকু লিখবে। আর যদি বলে কোয়ান্টাম সংখ্যা কি, তাহলে শুধু তুমি সংজ্ঞাটা লিখবে, যেটা লিখে দিয়েছি, প্রকারভেদটা লেখার প্রয়োজন নেই। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাই। এগুলির মধ্যে আমরা দিয়েছিলাম 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এগুলি সম্পর্কে আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমাদের পরের প্রশ্ন ছিল
প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝো? প্রধান কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তিস্তর সম্পর্কে জানা যায়, অথবা তুমি লিখতে পারো কক্ষপথের আকৃতি সম্পর্কে জানা যায়। কক্ষপথের আকার সম্পর্কে জানা যায়, আকার সম্পর্কে জানা যায়, তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মানের উপর শক্তিস্তরের সংখ্যা নির্দেশ করে। n এর মান 1 হলে প্রথম শক্তিস্তর, যাকে k দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 2 হলে দ্বিতীয় শক্তিস্তর, যাকে l দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 3 হলে তৃতীয় শক্তিস্তর, যাকে m দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে অরবিটকে আমরা একরকম ভাবে চিন্তা করতে পারি। অরবিট মানে হচ্ছে শক্তিস্তর বা কক্ষপথ বা শেল। তো প্রধান কোয়ান্টাম সংখ্যায় মূলত অরবিটের ধারণাটাই আমরা শিখেছি। তাহলে লক্ষ্য করো, আমি যে সংখ্যাটা লিখেছি, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তিস্তর সম্পর্কে জানা যায় অথবা কক্ষপথের আকার সম্পর্কে জানা যায়, তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মানের উপর শক্তিস্তরের সংখ্যা নির্দেশ করে। n এর মান 1 হলে প্রথম শক্তিস্তর, যাকে k দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 2 হলে দ্বিতীয় শক্তিস্তর, যাকে l দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 3 হলে তৃতীয় শক্তিস্তর, যাকে m দ্বারা প্রকাশ করা হয়। এভাবে আমরা n এর মান 4 ধরতে পারি, তখন সেটাকে বলবো চতুর্থ শক্তিস্তর এবং তাকে n দ্বারা প্রকাশ করা হয়। তো শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণাটা হচ্ছে মূলত শক্তিস্তরের ধারণা, এবং শক্তিস্তরগুলিতে ইলেকট্রনের ধারণ ক্ষমতাটাও আমরা শিখব। এরপরে দেখো, আবার শক্তিস্তরে বা প্রধান কোয়ান্টাম সংখ্যায় টুয়েলভ স্কয়ার সূত্রের সাহায্যে
নির্ণয় করা যায়। n equal to 1 হলে প্রথম শক্তি স্তরে 2 × 1² সমান 2টি ইলেকট্রন থাকতে পারে। n equal to 2 হলে দ্বিতীয় শক্তি স্তরে 2 × 2² ইলেকট্রন থাকতে পারে। হলে স্তরে শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিটে আবার ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা 2n² সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তাহলে লক্ষ্য করো, n এর মান যদি 1 হয় তাহলে প্রথম শক্তি স্তরে 2 × 1² অর্থাৎ 2টি ইলেকট্রন থাকতে পারে। n এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 2 × 2² অর্থাৎ 8টি ইলেকট্রন থাকতে পারে। n এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তরে 2 × 3² সমান 18টি ইলেকট্রন থাকতে পারে। একইভাবে n এর মান 4 হলে চতুর্থ শক্তি স্তরে 2 × 4² 32টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং অরবিট সম্পর্কে যে ধারণাটা পেলাম, আশা করি তোমরা এই বিষয়টা পড়বে এবং মনে রাখবে। এরপরে চলে যাই সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের আকৃতি বা উপশক্তি স্তর সম্পর্কে জানা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান এন এর মানের উপর নির্ভর করে। এন এর মান 0 হতে n-1 পর্যন্ত হতে পারে। অর্থাৎ n = 1 হলে l = 0, অর্থাৎ উপশক্তি স্তর একটি, যা হলো 1s। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখন যে অংশটা লিখলাম সেটি মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটা ধারণা, একটি অংশ রেখেছি, আরো কিছু লিখব। তাহলে প্রথমে তুমি সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা লিখবে, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের আকৃতি
অথবা উপশক্তি স্তর সম্পর্কে জানা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে এল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান এন এর মানের উপর নির্ভর করে। এল এর মান বের করার সূত্র কি? 0 হতে n-1 পর্যন্ত হতে পারে। অর্থাৎ এন এর মান যদি 1 হয় তাহলে তোমরা লক্ষ্য করো সূত্রটা হচ্ছে n-1। এন এর মধ্যে তুমি এন এর মান 1 হলে তুমি সূত্রে বসাও n-1 অর্থাৎ 1-1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ উপশক্তি স্তর একটি, যা হলো 1s। তো তোমরা এটা লিখে রাখো। এর পরের অংশটা আমি লিখছি। n ইকুয়াল টু 2 হলে l ইজ ইকুয়াল টু 0, 1, অর্থাৎ উপশক্তি স্তর দুটি, যা হলো 2s 2p। n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু 0, 1, 2, অর্থাৎ উপশক্তি স্তর তিনটি, যা হলো 3s 3p 3d। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এল সম্পর্কে বা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের যে ধারণা দরকার সেটা আমরা এখানে উল্লেখ করেছি। এন এর মান 1 বের করেছি, এরপরে বের করলাম এন এর মান 2। এন এর মান 2 হলে এল এর মান 0, 1। মনে রাখতে হবে আগের উপশক্তি স্তরের 0টাকেও নিয়ে আসতে হবে। আর n-1 মানে 2-1 অর্থাৎ 1। এন এর মান 3 হলে এল এর মান 0, 1, 2 অর্থাৎ আগের 0, 1ও আনতে হবে। তাহলে ডিজিট 3টা, সেই জন্য আমরা 3s 3p 3d লিখব। এন এর মান 4 হলে এল এর মান 0, 1, 2, 3 অর্থাৎ উপশক্তি স্তর 4টি, যা হলো 4s 4p 4d 4l। এভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা রাখবো। এছাড়াও তোমরা লিখতে পারো এসপিডিএফ এর উৎসটা লিখতে পারো, অর্থাৎ এস শব্দটি কোত্থেকে আসছে? অক্ষরটি এস অক্ষরটি আসছে শার্প ইংরেজি অক্ষর থেকে। পি শব্দটি এসেছে প্রিন্সিপাল থেকে, পি। ডি শব্দটি এসেছে ডিফিউজ থেকে, এবং এফ শব্দটি এসেছে ফান্ডামেন্টাল থেকে। এই ধারণাগুলি অবশ্যই তোমরা সহকারী কোয়ান্টাম সংখ্যায় উল্লেখ করবে। এবার শিক্ষার্থীরা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ধারণাটা দেব, তোমরা একটু লক্ষ্য করো এবং লিখে দিচ্ছি।
তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে লিখলাম, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন সম্পর্কে জানা যায় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। একে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত হতে পারে। অর্থাৎ একটু আগে যে আমরা এল এর মান বের করেছিলাম, সেই এল এর মানে আবার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে তোমরা লক্ষ্য করো আমরা কিভাবে এম এর মানটা বের করব। n ইকুয়াল টু 1 হলে n ইকুয়াল টু 0, তখন m ইকুয়াল টু 0। n এর মান 2 হলে n ইকুয়াল টু 0 1, তখন m ইজ ইকুয়াল টু হবে 0 প্লাস 1 মাইনাস 1। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, 0 1, কিন্তু m এর মান বের করতে হবে প্লাস মাইনাস l। তাহলে 1 এর মানটার মধ্যে প্লাস 1 হবে একটা, মাইনাস 1 হবে একটা। n ইকুয়াল টু 3 হলে n ইকুয়াল টু 0 1 2, তাহলে m ইকুয়াল টু হবে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2। n ইকুয়াল টু 4 হলে n ইকুয়াল টু 0 1 2 3, অর্থাৎ m ইজ ইকুয়াল টু 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা m এর মান কিভাবে বের করি। n এর মান 1 হলে l এর মান 0, তখন m হবে 0। n এর মান 2 হলে l ইকুয়াল টু 0 1, তখন m হবে 0 প্লাস 1 মাইনাস 1। n এর মান 3 হলে l এর মান হবে 0 1 2, তার মানে m এর মান তখন হবে 0 প্লাস মাইনাস 1, আরেকটা হবে প্লাস মাইনাস 2, কারণ আমরা সূত্রের মতো করে উল্লেখ করেছি m এর মান প্লাস মাইনাস l পর্যন্ত হতে পারে। তাহলে n এর মান 4 হলে আমরা কি লিখতে পারি, l ইকুয়াল টু 0 1 2 3 ইত্যাদি। তখন m এর মান কি হবে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3। এইভাবে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ধারণা নিতে পারি। তবে শিক্ষার্থীরা মনে রাখবে, এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতাও নির্ণয় করতে পারি। তো আমি একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার আলোকে একটি প্রশ্ন লিখে ওটা সমাধান করে দিচ্ছি, যে এটার সাহায্যে কিভাবে আমি ইলেকট্রন সংখ্যা এবং অরবিটাল সংখ্যা বের করতে পারি। ধরো তোমাকে বলা হলো এরকম সমস্যা, পরমাণুর চতুর্থ শক্তি স্তরে l ও m এর মান হিসেব করে মোট অরবিটাল সংখ্যা দেখাও এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। তো শিক্ষার্থীরা দেখো আমি যেটা লিখেছি, যে পরমাণুর চতুর্থ শক্তি স্তরে l ও m এর মান হিসেব করে মোট অরবিটাল সংখ্যা দেখাও এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। আমরা কিভাবে করব সমাধান। আমরা একটা ছক করতে পারি। ছক করে নিলাম।
তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এটা সমাধান করার জন্য একটি ছক ব্যবহার করেছি। ছকে প্রথম লিখেছি শক্তি স্তর, অর্থাৎ যেটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি, শক্তি স্তরের মান n। তারপরে লিখেছি সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা l বলি। তারপরে লিখেছি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা m বলে m লিখেছি। তারপরে লিখেছি অরবিটাল সংখ্যা, যেটা সূত্র আকারেও বের করা যায় 12+1। তারপরে লিখেছি ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ 12+1 এর যে মান তার দ্বিগুণ হবে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে আমরা শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি। প্রশ্নে উল্লেখ আছে পরমাণুর চতুর্থ শক্তি স্তরে, অর্থাৎ n এর মান 4। তারপরে লিখেছি l ও m এর মান হিসেব করে। তো 4 মানটা বসিয়ে আমরা বের করতে পারবো l এবং m এর মান। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে মোট ইলেকট্রন, মোট অরবিটাল সংখ্যা, অর্থাৎ অরবিটাল সংখ্যা যেগুলো বের করব সেগুলোকে আমরা যোগ দিয়ে লিখব। সর্বশেষে লিখেছি ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো এটা কিভাবে আমরা সমাধান করব। n এর মান 4, 0, 1, 2, 3। তাহলে m এর মান 0, 0, +1, -1, 0, +1, -1, +2, -2, 0, +1, -1, +2, -2, +3, -3। তাহলে 0 মানে 1, আর 3টা 1, 2, 3, 3, 1, 2, 3, 4, 5, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 7। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা অরবিটালের সংখ্যাটা বের করে ফেলেছি। তাছাড়া এল এর মান তুমি যদি 0 বসাও তাহলে 1, এল এর মান যদি 1 বসাও 3, এল এর মান যদি 2 বসাও 5, এল এর মান যদি 3 বসাও 7। এভাবে আমরা বের করতে পারি। তাহলে 12+1 যদি 1 হয়, 2 × 12+1 কি হবে? 2, 3 এর ডাবল 6, 10, 14। তাহলে মোট অরবিটাল কয়টি? 7, 5, 12, 15, 16টি। তাহলে অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল 16টি। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোট অরবিটাল সংখ্যা বললে আমরা যোগ করে দিব, অর্থাৎ 1 আর 3, 3, তারপরে 5, 7, এই 4টা সংখ্যা একবারে আমরা যোগ করে দিব, তাহলেই মোট অরবিটাল সংখ্যা বের হয়ে যাবে। তো আশা করি শিক্ষার্থীরা এগুলো বুঝতে পেরেছো। আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি দুটি, এটার আলোকে তোমরা বাসায় করবে।
তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি। প্রথম দিয়েছি পরমাণুর তৃতীয় শক্তি স্তরে এল ও এম এর মান হিসেব করে মোট অরবিটাল সংখ্যা দেখাও এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। তারপরে 2 নম্বরটা লিখেছি, 2 নম্বরটা মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে সমাধান করবে। ওখানে 2টা কোশ্চেন দিয়েছি। একটি হলো দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটালের অস্তিত্ব নেই কেন, আরেকটি দিয়েছি থ্রি অরবিটালটি সম্ভব, ব্যাখ্যা করো। তাহলে এই বিষয়গুলা তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে দেখবে এবং বিষয়গুলি গুরুত্বপূর্ণ, বাড়িতে পড়াশোনা করবে। এই পর্যন্ত আজকে রইল। আশা করি তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।